বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গত পর্বের ক্লাসে আমরা 17 পর্যন্ত পড়েছি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ধারা দেখব, সেটি হচ্ছে 18 ধারা, অর্থাৎ অপরাধ তদন্ত নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 যে 20 সালে সংশোধিত হয়। এই আইনটি আমরা এই ধারাটি অর্থাৎ অপরাধ তদন্ত 18 ধারাটা খুবই ইম্পর্টেন্ট এখানে রিটেনের জন্য, এবং এমসিকিউ এখান থেকে প্রায় আসে। তো আমরা প্রথমে দেখব 18তে মোটামুটি 9টি ক্লোজ রয়েছে। এই 9টি ক্লোজে প্রত্যেকটি আমরা যে সেকশনের যে সাবসেকশন ধারা উপধারা রয়েছে, এই ধারাগুলো আমরা একটু ভালো করে পড়বো। তো প্রথমে দেখা যাচ্ছে 18(1), অর্থাৎ 18(1)-এ বলছে যে ফৌজদারি কার্যবিধিতে ভিন্নতর যাই কিছু থাক না কেন, এই আইনের অধীনে কোনো অপরাধের তদন্ত, অর্থাৎ এই অপরাধ তদন্তের ক্ষেত্রে ক এবং খ, 18(1)-এর ক এবং খতে বলছে অভিযুক্ত ব্যক্তি যদি অর্থাৎ অপরাধ সংঘটনের সময় হাতে নাতে পুলিশের কর্তৃক দিতে হয় তাহলে কি করবে, বা অন্য কোনো ব্যক্তি কর্তৃক যদি দিতে হয় পুলিশের নিকট সোপর্দ করতে হয়। একটা হচ্ছে পুলিশের নিকট যদি হাতে নাতে দিতে হয় এক, আর আরটি বলছে যে অন্য কোনো কর্তৃক যদি দিতে হয় পুলিশের নিকট সোপর্দ করে, তাহলে দিতে হওয়ার তারিখ পরবর্তী 15 কার্য দিবসের মধ্যে কি করতে হবে, সম্পন্ন করতে হবে। তাহলে আমরা একে গেল, প্রথম হচ্ছে পুলিশের নিকট হাতে নাতে দিতে হলে, তারপর বা অন্য কোনো ব্যক্তি কর্তৃক যদি দিতে হয় তাহলে কি করবে, পুলিশ পরবর্তী 15 কার্য দিবসের মধ্যে সম্পন্ন করবে। অথবা খতে বলেছে অভিযুক্ত ব্যক্তি অপরাধ সংঘটনের সময় হাতে নাতে যদি দিতে না হইলে তাহলে অপরাধ সংগঠনের প্রাথমিক তথ্য প্রাপ্তি, অর্থাৎ প্রাথমিক যখন আমরা এফআইআর পাবো বা ক্ষেত্রমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা বা তাহার নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা অথবা ট্রাইব্যুনালের নিকট হতে তদন্তের আদেশ প্রাপ্তির তারিখ হতে 60 কার্য দিবসের মধ্যে সম্পন্ন করতে হবে। সরি, তাহলে প্রথম হচ্ছে হাতে নাতে যদি আমরা পাই 15, আর হাতে নাতে যদি দিতে না হয়ে সেটা, তাহলে কি হবে, 60 কার্য দিবস আমরা পাবো। তারপর দুই দেখি, বলা হচ্ছে এখানে দুইয়ে যে যুক্তিসঙ্গত কারণে উপধারা একে এই ক খ র কথা বলা রয়েছে। এক্ষেত্রে যদি এই সময়ের মধ্যে যদি তদন্ত কার্য সমাপ্ত করা না হয় বা সম্ভব না হয়, সেই ক্ষেত্রে তদন্ত কর্মকর্তা কি করবে, কারণ লিপিবদ্ধ করে অতিরিক্ত আরো 30 কার্য দিবস অপরাধ তদন্ত কার্য সম্পন্ন করবে। তবে এই যে তৎসম্পর্কে কারণটা অবশ্যই উল্লেখপূর্বক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অর্থাৎ পুলিশ সুপারের কথা বলা রয়েছে, কর্মকর্তা বা ক্ষেত্রমত তদন্তের আদেশ যিনি দিবেন, অর্থাৎ আদেশ প্রদানকারী তদন্তকারী অর্থাৎ ট্রাইব্যুনাল, অর্থাৎ এখানে নিয়ন্ত্রণী কর্তৃপক্ষ এবং তদন্তের আদেশ প্রদানকারী ট্রাইব্যুনালই করে অবশ্যই লিখিতভাবে আপনি কি করবেন, অবহিত করবেন। তাহলে আমরা কি পেলাম, প্রথম একে পেলাম 15 এবং 60, আর যদি যুক্তিসঙ্গত কারণ যদি না সম্ভব না হয় আরো আমরা 15 দিন পাবো, সরি 30 দিন। আমরা প্রথম বললাম কত, প্রথম 15, তারপর 60, তারপর 30, তারপর আমরা খেয়াল করি 3। এই উপধারা 2-এ অর্থাৎ আমরা যা পেলাম 3-এ উল্লেখিত সময়সীমার মধ্যে তদন্ত কার্য সম্ভব করা যদি না হয় তাহলে তো অতিক্রান্ত হওয়ার 24 ঘন্টার মধ্যে কি করতে হয়, তদন্ত কার্য সম্পন্ন না হওয়া সম্পর্কে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্মকর্তা কিংবা তদন্তের আদেশ প্রদানকারী ট্রাইব্যুনালকে লিখিতভাবে অবহিত করতে হবে। তাহলে আমরা কি করলাম, প্রথম যে রায় হলেন তখন আমরা প্রথম পেলাম হচ্ছে হাতে দিতে হলে আমরা দেখতে পাচ্ছি যে 15, হাতে যদি দিতে না হলে 60, এবং যদি আহ দুইয়ে বলছে যদি উপরোক্ত যদি একে যদি সম্ভব না হয় তাহলে আরো 30 দিন পর্যন্ত বর্ধিত করা যাবে। এরপরে যদি সম্ভব না হয় তাহলে কি করবে, 24 ঘন্টার ভিতরে তদন্ত কার্য সম্পন্ন হওয়া পর্যন্ত নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এবং তদন্তের আদেশ প্রদানকারী আদালত বা ট্রাইব্যুনালকে লিখিতভাবে অবহিত করবে। 4, আমরা 4-এ দেখি, 4-এ বলা হচ্ছে যে উপধারা 3-এর যে অধীন তদন্ত কার্য যে সম্পন্ন না হওয়া সম্পর্কে অবহিত হওয়ার পর কি করবেন, নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কিংবা ক্ষেত্রমত তদন্তের আদেশ প্রদানকারী ট্রাইব্যুনাল উক্ত অপরাধের তদন্তভার অন্য কোনো কর্মকর্তার নিকট হস্তান্তর করতে পারে, চাইও চেঞ্জ করতে পারে। এই উক্তর কোনো অপরাধ তদন্তভার হস্তান্তর হলে তদন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করবেন, এখানে আবার 4-এ গিয়ে আমরা এখানে 2টি অপশন দেখতে পাচ্ছি। একটি হচ্ছে যদি অভিযুক্ত ব্যক্তি অপরাধ সংক্রান্ত হাতে নাতে পুলিশ কর্তৃক দিতে হয় সেই ক্ষেত্রে পুলিশের নিকট সোপর্দ হলে এখানে বলা হচ্ছে অল্প সময়ের কথা বলা হচ্ছে, এখানে তদন্ত তারিখ পরবর্তী 7 কার্য দিবসের ভিতর শেষ করবো। আমরা কিন্তু উত্তর করেছি 15 প্রথম, এখানে কিন্তু 7, অর্থাৎ বিপরীত 7। অন্যান্য ক্ষেত্রে তদন্ত অর্থাৎ 2-এ বলে রয়েছে যে অন্যান্য ক্ষেত্রে তদন্তের আদেশ প্রাপ্তির তারিখ হতে পরবর্তী 30 কার্য দিবস মধ্যে শেষ করবে। তারপরে এখানে বলা হচ্ছে, ওখানে কিন্তু খবর হচ্ছে 60, এখানে বললাম আমরা 30, 5-এ।
৫ এ বলা হচ্ছে যে আমরা ৪ এ যে মধ্যে রয়েছে ৪ এর উপধারার উল্লিখিত সময়সীমার মধ্যে যদি সম্পন্ন না করা হয় তাহলে কি করে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা সময়সীমা অতিক্রান্ত ২৪ ঘন্টার মধ্যে উক্ত তদন্তকাজ সম্পন্ন হওয়া সম্পর্কে ওই একই কথা নিয়ন্ত্রণকারী কর্মকর্তা ক্ষেত্রমত তদন্তের আদেশ প্রদানকারী আদালত কি করবে বা ট্রাইব্যুনালকে লিখিতভাবে অবহিত করবে। ওখানেও কিন্তু আমরা ২৪ ঘন্টা পেলাম ৩ এ, এখানেও আমরা যাই কিন্তু অর্থাৎ ৫ এ গিয়ে আমরা ২৪ ঘন্টার কথা পাইলাম। এখন আসে ৬। ৬ বলা হচ্ছে ২ এবং ৪ আমরা যে ১ম আয় এবং ২য় আয়ের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো পড়লাম এখানে বলছে তদন্ত সময়সীমার ভিতরে যদি তদন্ত কার্যের সময়সীমা না হয় ৬ তে বলছে তৎসম্পর্কে কি করবে একটি ব্যাখ্যা সম্বলিত প্রতিবেদন পর্যালোচনার পর কে করবে নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কিংবা ক্ষেত্রমতে তদন্তের আদেশ প্রদানকারী ট্রাইব্যুনাল যদি এই সিদ্ধান্ত উপনীত হয় যে নির্ধারিত সময়সীমার মধ্যে তদন্ত সম্পন্ন করা হওয়ার জন্য সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা দায়ী তাহলে কি করবে উক্ত ব্যক্তির অদক্ষতা ও অসদাচরণ বলিয়া বিবেচিত হবে। এই অদক্ষতা ও অসদাচরণ তাহার বার্ষিক গোপনীয় প্রতিবেদন লিপিবদ্ধ করা হবে এবং উপযুক্ত ক্ষেত্রে চাকরির বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ এখানে ৬ কিন্তু যিনি তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা অর্থাৎ গোপনীয় বার্ষিক গোপনীয় যে আমাদের প্রতিবেদন লিপিবদ্ধ করা হলে চাকরির বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ৬ শেষ। এখন আমরা ৭ এ যাব। সাথে বলছে যে তদন্ত প্রতিবেদন দাখিলের পর যদি ট্রাইব্যুনাল তদন্ত সংশ্লিষ্ট যে তথ্যাদি পর্যালোচনা করে যদি মনে করে প্রতিবেদন আসামি হিসেবে উল্লেখিত কোনো ব্যক্তির ন্যায় বিচার স্বার্থে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা এই ১৮/৭ আমি আবার বলছি তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করার পর অর্থাৎ যখন তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল হবে সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট কোর্ট বা সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল যদি মনে করে তার ডকেটে পর্যালোচনা করে এই মর্ম সন্তুষ্ট হয় তদন্ত প্রতিবেদনে আসামি হিসেবে উল্লিখিত কোনো ব্যক্তিকে ন্যায় বিচার স্বার্থে সাক্ষী করা বাঞ্ছনীয় উক্ত ব্যক্তিকে আসামি পরিবর্তে সাক্ষী হিসেবে গণ্য করা নির্দেশ দিতে পারবেন। এটা হচ্ছে কোর্টের এখতিয়ার বা ক্ষমতা। ৮ এখন এটাও ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট এটাও একটু দেখতে হবে যে যদি মামলা সাক্ষ্য গ্রহণ সমাপ্তির পর ট্রাইব্যুনালে প্রতিমান হয় যে এই আইনের অধীন কোনো অপরাধের তদন্ত কর্মকর্তা কোনো ব্যক্তিকে অপরাধ দায় হতে রক্ষা করার উদ্দেশ্যে বা তদন্ত কার্যে গাফিলতির মাধ্যমে অপরাধটি প্রমাণে ব্যবহারযোগ্য যে আলামতগুলো রয়েছে সেগুলো সংগ্রহ বা বিবেচনা না করে বা মামলা প্রমাণের জন্য যতজন প্রমাণ ব্যতি রেখে উক্ত ব্যক্তি আসামির পরিবর্তে কি করা হয়েছে সাক্ষী করা হয়েছে বা কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা না করে তদন্ত প্রতিবেদন কি করে দাখিল করেছে তাহলে ওই যে আমরা ৪ এ যে ৬ এ যে পেয়েছি এই অনুরূপ তাহলে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে উক্ত কার্য অবহেলাকে অদক্ষতা ক্ষেত্রমতে অসদাচরণ হিসেবে চিহ্নিত করে ট্রাইব্যুনাল নিয়ন্ত্রণ কর্মকর্তাকে করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিতে পারবে। সর্বশেষ ট্রাইব্যুনাল ৯ বলছে ট্রাইব্যুনাল কোনো আবেদনের প্রেক্ষিতে কোনো তথ্যের ভিত্তিতে কোনো তদন্তকারী কর্মকর্তার পরিবর্তে অন্য কোনো তদন্ত কর্মকর্তা নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্দেশ দিতে পারে। অর্থাৎ ট্রাইব্যুনালের ক্ষমতা অনেক। ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট আয়ও চেঞ্জ করতে পারে, নিয়োগ নির্দেশ দিতে পারে, পরিবর্তন করবে। এটা অর্থাৎ সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল ক্ষমতা রয়েছে। তাহলে আমরা একবার রিপিট দেই। তাহলে আমরা অপরাধ তদন্তের ক্ষেত্রে যে ১৮ ধারা রয়েছে এখানে আমরা মোটামুটি ৯ টি ক্লোজ পেয়েছি। ৯ টি ক্লোজের ভিতরে প্রথম হচ্ছে ১৮ এর ২ টি অপশন। একটা হচ্ছে হাতে নাতে দিতে হলে আমরা কতদিন? ১৫ দিন। হাতে যদি দিতে না হয় তাহলে পাবো ৬০। এরপরে যদি উপরোক্ত যদি সম্ভব না হয় ২ এর ১ এর বিধানে তাহলে আমরা আরো পাবো কত? ৩০। যদি এর ভিতর ৩ এ বলছে যদি এর ভিতর আর না হয় তাহলে ২৪ ঘন্টার ভিতর কি করবে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল আদালতে এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কি করবে একটি কারলিপিবদ্ধ প্রতিবেদন দিতে হবে। তারপর ৪ এ আমরা বলছি দ্বিতীয় এর ক্ষেত্রে বলছি যখন উপরোক্ত ১ এর বিধান মতো যদি না শেষ হয় তাহলে আমরা আবার এখানে ২ টি অপশন পেয়েছি। হাতে নাতে দিতে হলে পাবো ৭ আর যদি হাতে নাতে না হয় পরবর্তী ৩০ দিনের ভিতরে আমরা কার্যক্রম শেষ করতে পারবো। ৫ এ বলা হচ্ছে যে অবশ্যই ওই ওই আমরা ৩ এ যা পেয়েছি এখন একই অবস্থা ২৪ ঘন্টার ভিতর কার্যক্রম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট আমাদের ট্রাইব্যুনাল রয়েছে সেখানে অবহিত করতে হবে। ৬ এ আমরা বললাম যে আমরা যদি তদন্তকারী কর্মকর্তার যে প্রতিবেদন রয়েছে ব্যাখ্যা সম্বলিত প্রতিবেদন যদি মনে করে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল আদালত তাহলে নির্দেশন তদন্ত সম্পন্ন না হওয়ার কারণে সেই সংশ্লিষ্ট কর্মকর্তাই তার বিরুদ্ধে কি করবে অদক্ষতা অসদাচরণ বলে বিবেচিত হবে এবং তার এই কারণে তার অদক্ষতা অসদাচরণের জন্য বার্ষিক গোপনীয় প্রতিবেদন হিসেবে তালিকাভুক্ত হবে। সাথে বলা রয়েছে যে তিনি আদালতের এটা এখতিয়ার যে তদন্ত প্রতিবেদন দাখিল করার পর যদি সংশ্লিষ্ট তথ্যাদি পর্যালোচনা দেখেন যে তদন্ত প্রতি আসামি হিসেবে উল্লেখিত ন্যায় বিচারের স্বার্থে সাক্ষী করা বাঞ্ছনীয় তাহলে আসামির প্রতি সাক্ষী করার
নির্দেশ দিতে পারবেন। ৮ একই অবস্থায় যে সমস্ত ডকেট অর্থাৎ যখন মামলাটার সাক্ষ্য গ্রহণ শেষ হবে তখন যদি প্রতীয়মান হয় যে যাকে সাক্ষী করার প্রয়োজন অর্থাৎ ওই যে মামলার আলামত সংগ্রহের যদি তার ব্যর্থতা রয়েছে, কোনো আহ অপরাধটি প্রমাণে যে ব্যবহারযোগ্য আলামত অথবা কোনো কিছু বিবেচনা না করে মামলা প্রমাণের যত প্রমাণ প্রয়োজন উক্ত ব্যক্তি আসামি সাক্ষী না করিয়ে গুরুত্বপূর্ণ সাক্ষীকে পরীক্ষা না করিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন, তাহলে কি করবে? উক্ত তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে অদক্ষতা এবং অবহেলা যে অসদাচরণ হিসেবে চিহ্নিত করে ট্রাইব্যুনাল কি করবেন? উক্ত কর্ম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে তাহার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ নির্দেশ দিতে পারবেন। এই ধারাটা বারবার বলি, এটা রিটেনের প্রশ্ন। আপনারা কষ্ট করে হলেও একটু বাসায় ২-৩ বার লিখে মুখস্থ করে আহ শেষ করবেন। তাহলে আজকে আমরা নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধন ২০২০ অপরাধ তদন্ত্র 18 মোটামুটি 9টি ক্লোজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।